জানতে পারেন। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে জনস্বার্থে প্রচারিত। নমস্কার সবাইকে। আশা করি সমস্ত ছাত্রছাত্রী তোমরা সবাই যারা এখন লাইভ ক্লাসটি দেখছো তারা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমি আবার চলে এসেছি তোমাদের অ্যাকাউন্টেন্সি দ্বাদশ শ্রেণীর হিসাবশাস্ত্র বিষয়ক ক্লাস নেওয়ার জন্য। আমি গত সেশনে 5টা ক্লাস করেছি, আজকে থেকে নতুন সেশন। আমি এই সেশনে আমার পরবর্তী 6 নাম্বার ক্লাস আজকে থেকে শুরু করব। গত সেশনে আমি যেই 5টা ক্লাস করেছিলাম সেই 5টা ক্লাস ছিল অ্যাকাউন্টিং ফর নট ফর প্রফিট অর্গানাইজেশন থেকে। সেখানে যেহেতু ক্লাসের সময় একটা নির্ধারিত ছিল এবং আমাদের 5 দিন ক্লাস হয়েছিল, তাতে আমি চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করতে পারিনি। তবুও আমি সেখানে তোমাদের চেষ্টা করেছিলাম যে বেসিক জিনিসটা বোঝানোর, যে হোয়াট ইজ নট ফর প্রফিট সিকিং, নট ফর প্রফিট অর্গানাইজেশন, একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান কি, অমুনাফাভোগী প্রতিষ্ঠান কিভাবে একটি মুনাফাভোগী প্রতিষ্ঠান থেকে ভিন্ন হয়, এবং এর পাশাপাশি একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান কি সব অ্যাকাউন্ট ওরা মেনটেন করে সে সম্বন্ধে আমি তোমাদের বুঝিয়েছিলাম, এবং অ্যাকাউন্টগুলি কোনটা কি পদ্ধতির হয় সে সম্বন্ধেও আমি তোমাদের বলেছিলাম। সেই পূর্ববর্তী ক্লাসগুলি যদি তোমরা লক্ষ্য করো তবে তোমরা দেখতে পাবে যে সেখানে বিশদভাবে এই জিনিসগুলো বলে দেওয়া আছে। আমি গত সেশনের যে লাস্ট ক্লাসটি ছিল, যে 5th নাম্বার ক্লাসটি ছিল, সেখানে আমি তোমাদের ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমি বলেছিলাম যে অনেক সময় দেখা যায় একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠানের, অমুনাফাভোগী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্যাপিটালটা থাকে না। ক্যাপিটাল সাধারণত প্রফিট সিকিং অর্গানাইজেশনের থাকে, যেগুলো মুনাফার জন্য কাজ করে। সে সমস্ত প্রতিষ্ঠানের জন্যই আমরা ক্যাপিটাল বা মূলধন ব্যাপারটা পাই। কিন্তু একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য সোসাইটিয়াল সার্ভিস, সেবা প্রদানের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি গঠিত হয়ে থাকে, তার জন্য মুনাফার কোনো প্রয়োজন হয় না, তাই তাদের কোনো ক্যাপিটাল থাকে না। পরিবর্তে সেখানে ক্যাপিটাল ফান্ড বা জেনারেল ফান্ড নামে আমরা একটা বস্তু পেয়ে থাকি। আমি সেদিন লাস্ট ক্লাসে আমি শুধু তোমাদের এই সম্বন্ধেই বলেছিলাম এবং ব্যালেন্স শিটের বিভিন্ন প্রকৃতি বলেছিলাম, যে ওপেনিং ব্যালেন্স শিট কিভাবে তৈরি করতে হবে তার একটা ফরম্যাট বলেছিলাম, ক্লোজিং ব্যালেন্স শিট বা একটা কোম্পানির যেটা এক্সিস্টিং ব্যালেন্স শিট সেটা কিভাবে তৈরি করতে হয় তার সম্বন্ধে বলেছিলাম। আজকে আমরা প্রথমেই সেই ক্লাসের সূত্র ধরে একটা কন্টিনিউয়াস প্রসেসে কিভাবে একটা প্রতিষ্ঠানের ওপেনিং ব্যালেন্স শিট এবং ক্লোজিং ব্যালেন্স শিট তৈরি করতে হয়, ওপেনিং ব্যালেন্স শিট থেকে কিভাবে যখন আমাদের ক্যাপিটাল ফান্ডটা মিসিং থাকে সেটা এক্সট্রাক্ট করতে হয়, বের করতে হয়, তার সম্বন্ধে আমরা জানব। এবং সেখান থেকে ক্যাপিটাল ফান্ড নিয়ে আমরা পরবর্তীতে তার জন্য একটা এক্সিস্টিং ব্যালেন্স শিট তৈরি করব, যেটা তার কারেন্ট ইয়ার ব্যালেন্স শিট হিসেবে গণ্য হবে। ব্যালেন্স শিট সম্বন্ধে আমি আগেই বলেছিলাম যে ব্যালেন্স শিট কোনো অ্যাকাউন্ট নয়, ইটস এ স্টেটমেন্ট। এটা একটা বিবরণী মাত্র, যা শুধু একটা নির্দিষ্ট সময়ে একটা প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়গুলোকে চিত্রায়িত করে, ডিপিকশন করে। এখানে প্রতিষ্ঠান যেরকমই হোক তার কি কি সম্পত্তি আছে এবং তার কি কি লায়াবিলিটি বা দায় আছে সেগুলোকে চিত্রিত করাই একটা ব্যালেন্স শিটের কাজ, যা একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। আজকে প্রথমেই যদি তোমরা হোয়াইট বোর্ডটার দিকে লক্ষ্য করো, আমি এসে কোশ্চেনটা তুলে নিয়েছি। আমি গত ক্লাসগুলোতে একটা ল্যাপটপের স্ক্রিনের মাধ্যমে তোমাদের কোশ্চেনটা দেখিয়েছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে এখন আমি কোশ্চেনটা তোমাদের হোয়াইট বোর্ডে তুলে নিয়েছি। প্রথমে কোশ্চেনটা নিয়ে আলোচনা করে কোশ্চেনটা আমরা সলভ করব। খুব মনোযোগ দিয়ে দেখো। আর যদি আজকে থেকেই তোমরা ক্লাসটা ফলো করে থাকো তবে তুমি শুধু ক্লাসটা দেখতে থাকো, কেননা আজকের ক্লাসটা বোঝার জন্য তোমার প্রিভিয়াস যে 5টা ক্লাস হয়ে গেছে এই সেম চ্যানেলে তোমরা সেখানে এই 5টা ক্লাস পেয়ে যাবে। সেইগুলোকে কন্টিনিউয়াস ওয়েতে তোমরা যদি দেখো তবে আজকে 6 নাম্বার ক্লাসটা তোমরা ঠিকঠাক বুঝতে পারবে। ঠিক আছে, তবে আমরা শুরু করি। দেখো এখানে আমি প্রথমেই লিখেছি তোমাদের অ্যাকাউন্টেন্সি ক্লাস 12 এর জন্য আমরা ক্লাসটা করছি। একটা রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট আমি লিখে নিয়েছি। রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট এখানে একটা তোলা আছে। এই রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টটা একটা ক্লাবের, ক্লাবটার নাম ব্লু স্টার ক্লাব।
আমি একটা ক্লাব ইমাজিনারি একটা নাম নিলাম ব্লু স্টার ক্লাব। এই ব্লু স্টার ক্লাবের আমি রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টটা সাজিয়ে নিয়েছি এবং এই রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টটা ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2020, মানে মার্চ মাসের 31 তারিখ 2020 সাল এটার ইয়ার এন্ডিং ডেট। সে অনুযায়ী আমি এটা সাজিয়ে নিয়েছি। তোমরা খাতার মধ্যে খুব দ্রুত তুলে নাও, তুলে নিলে আমি যখন কোশ্চেনটা সলভ করাবো, কোশ্চেনটা আমি অর্ধেকটা তুলতে পেরেছি। তোমরা সাধারণত জানো যে অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্রের যে প্রবলেমগুলো থাকে সেগুলো একটু বড় রকমের হয়, এবং যেহেতু বোর্ডটা স্বল্প এর মধ্যে আরো ছোট করে লিখলে তো তোমরা বুঝতে পারবে না। আমি যথেষ্ট ছোট করেই লিখেছি, আমি বলে দেবো মুখে মুখে, তোমরা কোশ্চেনটা তুলে নাও খাতার মধ্যে। আমি তারপরে এই কোশ্চেনটা মুছে দিয়ে এর পরবর্তী পার্টটা আমি মুখে বলে দেব, তারপর আমরা সলভ করা শুরু করব। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছিলাম যে একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান সর্বপ্রথম ওর একটা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট থাকে। রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টটা দিয়ে আমাদেরকে বলে, আমরা যখন আমরা কোশ্চেনটা সলভ করব তখন আমাদের বলা হয় যে হয় আমরা এর থেকে একটা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট থেকে একটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার তৈরি করব, এবং ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা ফলো হবে ব্যালেন্স শিটের মাধ্যমে। মানে এরপর আমরা এটা ব্যালেন্স শিট করে নেব। এটা হলো একটা পূর্ণাঙ্গ অঙ্কের স্বরূপ, যে প্রথমে আমার একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠানের আমি একটা রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট পাবো। রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টটা যেহেতু এটা একটা মিক্স ব্যাগ থাকে, রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টের সম্বন্ধে আমি আগেই বলেছিলাম, আগের ক্লাসগুলোতে বলা আছে যে রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টে ইরেসপেক্টিভ অফ নেচার অফ দ্য আইটেম, ইরেসপেক্টিভ অফ দ্য টাইম, মানে টাইম অফ অকারেন্স, মানে কখন ঘটেছে, কখন পেয়েছি, শেষ সম্বন্ধীয় কোনো বিশদ বিবরণ থাকবে না এখানে। না থেকে এখানে সম্পূর্ণভাবে কি কি পেয়েছি আর কি কি প্রাপ্ত হয়েছে এবং কি কি প্রদান করেছি তার সম্বন্ধে একটা পিকচার থাকবে। তার থেকে আমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করব। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অনলি শোজ দ্য কারেন্ট ইয়ার ফিগার্স, এবং এখানে কিছু ব্যাপার থাকে যেখানে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অনলি রেভিনিউ টাইপ আইটেমস গুলোকেই হিসাবে আনে। সেখানে ক্যাপিটাল ইন নেচারের আইটেমগুলোকে আমরা অ্যাভয়েড করি, কেননা ক্যাপিটাল ইন নেচারের আইটেমগুলো যেহেতু এইগুলোর থেকে আমরা ইউটিলিটি মোর দেন 1 ইয়ার পেয়ে থাকি, এগুলো আমরা ব্যালেন্স শিটে শিফট করে দিই। ঠিক আছে, তবে আজকে কোশ্চেনটা নিয়ে প্রথমে বলছি, কোশ্চেনটা দেখো, তারপরে আমি এর সলিউশন পার্টটা করব। দেখো, রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টের মধ্যে প্রথমেই শুরু হয়েছে টু ব্যালেন্স বিডি ক্যাশ ইন হ্যান্ড, মানে প্রথমেই আমাদের কি আছে, ক্যাশ ইন হ্যান্ড 18,000 লিখে নাও। রিসিপ্ট সাইড আমাদের ডেবিট সাইড। রিসিপ্ট সাইড কোশ্চেনটা হলো ব্লু স্টার একটা ক্লাব আছে, তার 31/3/2020 ইয়ার এন্ডিং ডেটের আমি একটা রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট পেয়েছি। এই রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টটা থেকে আমার একটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এবার দেখো, টু ব্যালেন্স বিডি ক্যাশ ইন হ্যান্ড আমাদের 18,000 প্রথমে লিখে নিলাম। তারপরে মেম্বার সাবস্ক্রিপশন 2,50,000, রিসিপ্ট সাইডে আমাদের দ্বিতীয় আইটেম হলো মেম্বার সাবস্ক্রিপশন 2,50,000। তারপরে দেখো, মেম্বার্স এডমিশন ফি 15,000। প্রথমটা ছিল টু ব্যালেন্স বিডি ছিল 18,000, মেম্বার সাবস্ক্রিপশন হলো 2,50,000 টাকা, মেম্বার্স এডমিশন ফি হলো 15,000 টাকা। তারপরে দেখো, চতুর্থ আইটেম আছে সেল অফ ওল্ড স্পোর্টস মেটেরিয়াল আছে 2,500 টাকা। নেক্সট আইটেম আছে হায়ার অফ গ্রাউন্ড কত আছে 28,000। আমি একটু দ্রুত বলে যাচ্ছি, নয়তো সময়ের মধ্যে আমি অঙ্কটা শেষ করতে পারবো না, তোমরা খুব দ্রুত তুলে নাও খাতায়। নেক্সট আছে সাবস্ক্রিপশন ফর টুর্নামেন্ট আছে কত 60,000। নেক্সট আইটেম সাবস্ক্রিপশন ফর টুর্নামেন্ট 60,000। নেক্সট দেখো কি আছে, লাইফ মেম্বারশিপ ফি 20,000। লাইফ মেম্বারশিপ ফি কত আছে 20,000। এবং লাস্ট আইটেম আছে কি ডোনেশন কত আছে 6 লাখ। ঠিক আছে, তবে আমি আবার দ্রুত বলে দিয়ে যাচ্ছি। টু ব্যালেন্স বিডি 18,000, মেম্বার সাবস্ক্রিপশন আছে 2,50,000, নেক্সট মেম্বার্স এডমিশন ফি আছে 15,000, সেল অফ ওল্ড স্পোর্টস মেটেরিয়াল 2,500, হায়ার অফ গ্রাউন্ড আছে 28,000, সাবস্ক্রিপশন ফর টুর্নামেন্ট আছে 60,000, লাইফ মেম্বারশিপ ফি আছে 20,000 এবং ডোনেশন আছে 6 লাখ। আমার রিসিপ্ট সাইড কমপ্লিট। ঠিক আছে, এখানে আমি টোটালটা লিখে দিয়েছি 9,93,500। ঠিক আছে, এবার আমরা পেমেন্ট সাইডটা দেখব। পেমেন্ট সাইডটার দিকে লক্ষ্য করো, এখানে প্রথমেই আছে বাই ব্যালেন্স বিডি ব্যাংক ওভারড্রাফট। আচ্ছা দেখো,
এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি অঙ্কটার থেকে, যে এদিকে দেখো টু ব্যালেন্স বিডি ক্যাশ ইন হ্যান্ড আছে। সাধারণত আমাদের একই অঙ্কে আমরা ক্যাশ ইন হ্যান্ড পেয়ে, যখন আমরা ক্যাশ ইন হ্যান্ড পাই, যখন ক্যাশ এট ব্যাংক আমরা পাই না অঙ্কের মধ্যে, আর যদি পেমেন্ট সাইডে আমরা ব্যাংক ওভারড্রাফট পাই, তবে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠানটা তার কিছু ব্যাংকের লোন ছিল বা ব্যাংক থেকে জমাতিরিক্ত কিছু তুলেছিল, তাই জন্য এটা পেমেন্ট সাইডে আমার কত আছে, বাই ব্যালেন্স বিডি ব্যাংক ওভারড্রাফট 16,000 আমার প্রথম আইটেম পেমেন্ট সাইডে। নেক্সট আইটেম দেখো কি আছে, আপকিপ অফ ফিল্ড অ্যান্ড প্যাভিলিয়ন, মানে ফিল্ড এবং প্যাভিলিয়ন, মাঠ এবং প্যাভিলিয়নকে ঠিকঠাক রাখার জন্য আমাদের কত খরচ হয়েছে, 1,15,000। টুর্নামেন্ট এক্সপেন্সেস, নেক্সট আমার কত, টুর্নামেন্ট এক্সপেন্সেস দেখো কত আছে, 40,000। ঠিক আছে, টুর্নামেন্ট এক্সপেন্সেস 40,000। নেক্সট রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স 10,000। নেক্সট রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স 10,000। নেক্সট দেখো টেলিফোন আছে, টেলিফোন চার্জ 3,500, টেলিফোন চার্জ আছে 3,500। নেক্সট আছে কি, পোস্টেজ অ্যান্ড কুরিয়ার চার্জেস 4,000, দেখতে পাচ্ছ 4,000। নেক্সট আইটেম পোস্টেজ অ্যান্ড কুরিয়ার চার্জেস আছে 4,000। নেক্সট প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি কত আছে, 26,000, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 26,000। নেক্সট miscellaneous expenses 4,400, miscellaneous expenses 4,400। নেক্সট সেক্রেটারিয়াস অনারিয়াম, সেক্রেটারিকে আমরা যা মর্যাদার মানে পদমর্যাদার জন্য আমরা তাকে যা দিয়েছি স্যালারির মতো একটা জিনিস, অনারিয়াম বলা হয় একে, সাম্মানিক বলা হয় বাংলায়। তো সেক্রেটারিয়াস অনারিয়াম 30,000। নেক্সট দেখো কি আছে, গ্রাস সিডস, গ্রাস সিডস, গ্রাস সিডস, গ্রাস মানে ঘাস, সিডস মানে বীজ, মানে ঘাসের বীজ হয়তোবা ক্রয় করেছিল, গ্রাস সিড 2,600। নেক্সট ইনভেস্টমেন্টস, ইনভেস্টমেন্ট 6 লাখ, নেক্সট ইনভেস্টমেন্ট 6 লাখ। নেক্সট পারচেজ অফ স্পোর্টস মেটেরিয়াল 68,000, পারচেজ অফ স্পোর্টস মেটেরিয়াল 68,000। এবং লাস্টলি দেখো ব্যালেন্স সিডি 74,000, 74,000। ঠিক আছে, 74,000। তবে আমার এখানেও টোটাল কত হলো, 9,93,500। ওকে, আমার আশা করি তোমরা এই টোটাল এই রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টটা ব্লু স্টার ক্লাবের তুলে নিয়েছো। রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট ব্লু স্টার ক্লাব তোমাদের তোলা হয়ে গেছে। এবার দেখো অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়নি। আজকে অঙ্কের মধ্যে কিছু এডিশনাল ইনফরমেশনও আছে, যে এডিশনাল ইনফরমেশনগুলো তোমাকে সাহায্য করবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা করার জন্য। আমরা তো রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টটা পেয়েছি, এখন আমরা এর থেকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করব, এবং একটা ওপেনিং ব্যালেন্স শিট এবং ক্লোজিং ব্যালেন্স শিট আমরা যখন করব তখন বুঝবে যে এখানে এই যে আমরা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টটা পেয়েছি তাতে আমরা কোনো ক্যাপিটাল ফান্ড সম্বন্ধে কিছু আইডিয়া পাইনি। এখানে এই প্রতিষ্ঠানটা, এই ব্লু স্টার ক্লাবের আমরা ক্যাপিটাল ফান্ড সম্বন্ধে কোনো আইডিয়া পাইনি, সেটা সম্বন্ধে আমরা পরে আলোচনা করে আগে আমরা দেখছি কিভাবে ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা তৈরি করা যায় এবং এর পাশাপাশি কি এডিশনাল ইনফরমেশন আছে। আমি একটা এডিশনাল ইনফরমেশন তোমাদের বলে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে তুলে নিয়েছো আশা করি। এবার দেখো আমি এক একটা করে এডিশনাল ইনফরমেশন তোমাদের বলে দিচ্ছি। অ্যাট দ্য যেহেতু আমাদের অঙ্কটা 31/3/2020 তে আমাদের ক্লোজিং ডেট, তবে ওপেনিং যেটা হবে 1/4/2019, এই ডেটের আমার কিছু জিনিস দেওয়া আছে, আমরা কিছু জিনিস পেয়েছি। এই ডেটের আমরা কিছু এডিশনাল ইনফরমেশন আমাদের কাছে আছে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার
যে বিগিনিং অফ দ্য ইয়ার, যেই 1/4/2019 যেখান থেকে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুরু হয়েছে, যে ক্লাবটার জন্য আমরা এখন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা তৈরি করব, তার ওপেনিং ডেট হলো 1/4/2019। এই 1/4/2019 আমরা কিছু এডিশনাল ইনফরমেশন পেয়েছি। সেগুলো কি? আমাদের প্লেগ্রাউন্ড একটা অ্যাসেট, ঠিক আছে? এই প্লেগ্রাউন্ড বাবদ আমাদের 5 লক্ষ টাকা ছিল। এগুলি আমাদের ওপেনিং আইটেম, যেগুলো কোশ্চেনের মধ্যে এডিশনাল ইনফরমেশন হিসেবে দেওয়া আছে। নেক্সট আছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আমার কাছে আছে 18,000 টাকা, 18,000 ক্যাশ ইন হ্যান্ড। এটা আমাদের কবে ছিল? ওপেনিং ডেটসে ছিল। দুইটা আইটেম পেয়ে গেছি। 3 নাম্বার আইটেম দেখো কি আছে, স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল। স্টক অফ স্পোর্টস মেটেরিয়ালস, সেটা হলো 85,000। নেক্সট দেখো 4th নাম্বার আইটেম আছে প্রিন্টিং এন্ড স্টেশনারি। প্রিন্টিং এন্ড স্টেশনারি বাবদ আমার ওপেনিং এ ছিল 11,000, আমার হাতে ছিল 11,000 শুরুতে। এবং আমাদের 5th নাম্বার আইটেম হলো সাবস্ক্রিপশন রিসিভেবল। সাবস্ক্রিপশন রিসিভেবল আমার কত ছিল? 28,000। এই 5টা আইটেম খাতায় তুলে নাও। এই 5টা আইটেম আমরা বছরের প্রথমে পেয়েছিলাম এডিশনাল ইনফরমেশন হিসাবে। প্রথমেই ছিল প্লেগ্রাউন্ড 5 লাখ, যেটা আমার একটা অ্যাসেট ছিল। ক্যাশ ইন হ্যান্ড বছরের শুরুতে ছিল 18,000, আর তোমরা যেটা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টে পেয়েছো সেটা হলো আমাদের ক্লোজিং ডেটের ফিগারটা, ঠিক আছে? এবার দেখো স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল ওপেনিং এ ছিল কত? 85,000 ছিল। তারপর দেখো প্রিন্টিং এন্ড স্টেশনারি আমাদের ওপেনিং এ ছিল 11,000। এবং লাস্টলি সাবস্ক্রিপশন রিসিভেবল ওপেনিং ডেটে সাবস্ক্রিপশন রিসিভেবল ছিল 28,000। আশা করি তুলে নিয়েছো। আমি মুছে দিচ্ছি, কেননা এডিশনাল ইনফরমেশন আরো কিছুটা বাকি আছে। বলা হয়েছে কি দেখো, প্রথম এডিশনাল ইনফরমেশন, ডোনেশন অ্যান্ড সারপ্লাস on account of tournament. Donation and surplus on account of tournament are to be kept reserve. Are to be kept reserve for a পার্মানেন্ট প্যাভিলিয়ন। কি বলা হয়েছে দেখো, প্রথম এডিশনাল ইনফরমেশনটা কি বলা হয়েছে? বলা হয়েছে ডোনেশন এবং সারপ্লাস। ডোনেশন এবং সারপ্লাস এই দুইটা কার সঙ্গে সম্পর্কিত হতে হবে? টুর্নামেন্টের সঙ্গে। এবং তোমরা যদি কোশ্চেনটা তুলে থাকো তবে দেখবে তোমাদের যে রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টটা আছে তার মধ্যে দুইটা আইটেম আছে। একটা হলো সাবস্ক্রিপশন ফর টুর্নামেন্ট, আর একটা হলো টুর্নামেন্ট এক্সপেন্সেস। এই দুইটা থেকে আমরা যদি এই ডোনেশন থেকে আমরা যদি কোনো সারপ্লাস পাই, ডোনেশন এবং সারপ্লাস অন অ্যাকাউন্ট অফ টুর্নামেন্ট করে যদি আমরা কোনো সারপ্লাস কিছু পাই এবং ডোনেশন বাবদ কোনো অর্থ, আর টু বি কেপ্ট রিজার্ভ, যেটাকে রিজার্ভ রাখতে হবে। কিসের জন্য? এটা একটা স্পেসিফিক পারপাস কথা বলে দিয়েছে। স্পেসিফিক পারপাসটা কি হলো? ফর এ পার্মানেন্ট পেভিলিয়ন। একটা পার্মানেন্ট পেভিলিয়ন তৈরি করা হবে বলে এর থেকে প্রাপ্ত ডোনেশনটা যেটা তোমাদের কোশ্চেনে আছে, রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টে আছে, সেটা দেখবে ডোনেশনের সঙ্গে কিছু বলা নাই, শুধু বলা আছে ডোনেশন।
এখন আমি প্রথমেই ওই আগের ক্লাসগুলিতে বলে দিয়েছিলাম যে ডোনেশন যদি রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টে কিছু না বলা থাকে তবে সেটা রেভিনিউ ইন নেচার, কিন্তু যদি তার সাথে কোনো একটা স্পেসিফিক পারপাস জুড়ে দেওয়া হয় তবে সেটা ক্যাপিটাল ইন নেচার। এনি ডোনেশন ক্লাবড উইথ এনি পারপাস উইল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল আইটেম, বাট সিঙ্গেল ডোনেশন যদি ডোনেশন সম্বন্ধে কিছু আর বলা নেই তবে সেটা রেভিনিউ ইন নেচার হিসেবে ট্রিটেড হবে। ঠিক আছে, তবে এখানে ডোনেশনটা যেটা আমাদের কোশ্চেনে আছে, দেখো এই ডোনেশনটা এখানে এখন আমাদের স্পেসিফিক ডোনেশন হিসেবে ট্রিট হবে। সেটা আমরা শুধুমাত্র ব্যালেন্স শিটের জন্য রাখবো। ঠিক আছে, এবং টুর্নামেন্ট থেকে যে টুর্নামেন্ট করার ফলে যে সারপ্লাস অ্যামাউন্টটা হবে সেটাকে আমরা রেখে দেব কিপ রিজার্ভ। কিসের জন্য রাখবো? ফর এ পার্মানেন্ট পেভিলিয়ন, একটা পার্মানেন্ট পেভিলিয়ন করার জন্য রাখবো। দেখো পার্মানেন্ট পেভিলিয়ন করতে হবে মানে এটা একটা স্পেসিফিক ইন নেচার একটা এক্সপেন্সেস, স্পেসিফিক ইন নেচার এক্সপেন্সেস, তার জন্য আমার এটাকে রেখে দিতে হবে। নেক্সট দেখো, নেক্সট দ্বিতীয় কি আছে আমাদের, দেখো এডিশনাল ইনফরমেশন, সাবস্ক্রিপশন ডিউ on March 31st, 2020 were rupees 42,000। এই হলো আমাদের দ্বিতীয় এডিশনাল ইনফরমেশন। দ্বিতীয় এডিশনাল ইনফরমেশনে কি আরেকবার দেখে নাও, সাবস্ক্রিপশন ডিউ অন মার্চ 31st, 2020 ওয়ার 42,000। আচ্ছা, এই যে ডেটটা মার্চ 31st, 2020 সেটা তো তোমাদের জানাই আছে। আমি প্রথমে উপরের এডিশনাল ইনফরমেশনটা আমি মুছে দিচ্ছি দেখানোর জন্য। দেখো আমাদের বারবার আমি বলি যে আমাদের যদি ইয়ার এন্ড ডেট যদি কোশ্চেনে মেনশন থাকে 31/3/2020 তবে ইয়ার ওপেনিং ডেটটা কি হবে? 1 এপ্রিল 2019। তবে 2019 to 2020 আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারটা। তখন এখানে বলা হয়েছে সাবস্ক্রিপশন ডিউ অন মার্চ 31st, 2020 দ্যাট ইজ 31/3/2020 মানে আমাদের এন্ড ডেট, ক্লোজিং ডেটে আমার সাবস্ক্রিপশন কত টাকা পাওনা ছিল? 42,000। এটা আমি পাবো, এটা ডিউ ছিল। সাবস্ক্রিপশন তো একটা ক্লাব পায়, সেই পাওয়ার ক্ষেত্রে তার বাকি কত ছিল? 42,000। এখন পাওয়ার ক্ষেত্রে বাকি থাকলে কি আমাদের ট্রিটমেন্ট হবে তোমরা সেটা জানো। পাওয়ার ক্ষেত্রে বাকি থাকলে যখন আমরা এক্রুয়াল নেচারে, আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে এক্রুয়াল বেসিসে করে থাকি, সেখানে এটা সাবস্ক্রিপশনের সাথে অ্যাড হয়। যখন কোশ্চেনটা আমরা করব, সলভ করব, তখন তোমরা দেখবে। আমার থার্ড নাম্বার এডিশনাল ইনফরমেশন দেখো, এটা মুছে দিচ্ছি, তুলে নাও। ইয়ার এন্ড ডেট যদি কোনো সময় 31/3/2020 হয় তবে ইয়ার ওপেনিং ডেট হবে 1 এপ্রিল 2019, তার প্রিভিয়াস ইয়ারের ডেটটা হবে। এবার দেখো লাস্ট আমার এডিশনাল ইনফরমেশন কি দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট এই এডিশনাল ইনফরমেশনটা। রাইট অফ 50% of sports material and 30% of printing and stationery। এই দেখো রাইট অফ করতে কি বলেছে আমাকে রাইট অফ করতে বলেছে স্পোর্টস মেটেরিয়ালের 50% রাইট অফ করব। যদি 50% রাইট অফ করি তবে আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে যদি স্পোর্টস মেটেরিয়াল একটা, আমি এডিশনাল ইনফরমেশনটা বোঝানোর জন্য বলছি, ধরো স্পোর্টস মেটেরিয়াল আছে আমার কাছে 100 টাকার, তার থেকে যদি আমি 50% রাইট অফ করি তবে 50 টাকা রাইট অফ হয়ে যাবে। এই রাইট অফ অ্যামাউন্টটা কোথায় বসবে?
রাইট অফ অ্যামাউন্টটা বসবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ডেবিট সাইডে। যেহেতু রাইট অফ করলে আমার এটা চলে গেল, ইটস ওয়ান কাইন্ড অফ এক্সপেন্সেস, এবং বাদ বাকি তো 100 টাকার থেকে 50 টাকা চলে গেলে কত থাকে, আরো 50 টাকা থাকবে। এই 50 আমার ক্লোজিং স্টক হবে। কিসের ক্লোজিং স্টক? স্পোর্টস মেটেরিয়ালের ক্লোজিং স্টক। এবং স্পোর্টস মেটেরিয়ালের ক্লোজিং স্টক শেষ হিসাবে সেটা কোথায় বসবে? ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসবে। ক্লোজিং স্টক সাধারণত কোথায় বসে তোমরা সবাই জানো, 11 করে এসেছো, যে স্পোর্টস ক্লোজিং স্টক সবসময় আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসে। ঠিক আছে, তবে যদি 50% রাইট অফ হয় তবে রাইট অফ অ্যামাউন্ট ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ডেবিট সাইডে বসবে, এবং ক্লোজিং স্টকের যে অ্যামাউন্টটা থাকবে রিমেনিং 50% সেটা আমাদের অ্যাসেট সাইডে বসবে ব্যালেন্স শিটের। ঠিক আছে, এই হলো আমাদের এডিশনাল ইনফরমেশন। আমরা দ্রুত চেষ্টা করি যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা করে নিই। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা যেহেতু আগের তোমাদের ধারণা আছে কিভাবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করা হয়, পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি পড়েছি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এখন আমি দ্রুত এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচারটা করে নেব, এবং এর সাথে যা এডিশনাল ইনফরমেশনের যে ট্রিটমেন্টগুলি আছে সেগুলো আমি দেখিয়ে দেব, তোমরা দ্রুত খাতায় তুলে নেবে, এবং তারপর আমরা ব্যালেন্স শিটের কাজটা করবো। আচ্ছা, কিভাবে ব্যালেন্স শিট করতে হয় সেটা দেখে নেব। আমি এখন এটা বোর্ডটা মুছে দিচ্ছি। এই যে আমরা যে প্রথমে কোশ্চেনটার মধ্যে পেলাম রিসিভস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট, এবং এরপরে এতগুলো ইনফরমেশন পেলাম, এর থেকে আমাকে কি তৈরি করতে বলা হয়েছে? এর থেকে আমাকে বলা হয়েছে একটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে, এবং পাশাপাশি ওপেনিং ব্যালেন্স শিট। কেন করতে হবে ওপেনিং ব্যালেন্স শিট? আমাকে বলা হয়নি, কিন্তু আমার করতে হবে, কেননা আমি কোনো ক্যাপিটাল ফান্ড সম্বন্ধে কোনো ইনফরমেশন পাইনি, এবং একটা ফুল তাদের ইয়ার এন্ড ব্যালেন্স শিট করতে হবে। ঠিক আছে, তবে সবার আগে আমরা করি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা। in the books of Blue Star Club। কার জন্য করছি? ব্লু স্টার ক্লাবের জন্য করছি। কি করছি? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31/3/2020। এই প্রথমের এই জায়গাটা লিখে নেবে। এবার আমরা ঘরটা করে নিচ্ছি। ডেবিট সাইড লিখে নিলাম, ক্রেডিট লিখে নিলাম, অ্যামাউন্ট রুপিস, এক্সপেন্ডিচার, ইনকাম। ঠিক আছে, আমরা ফরম্যাটটা সাজিয়ে নিয়েছি। এবার আমরা করি। দেখো, তোমাদের নিশ্চয়ই খাতায় তোলা আছে, আমার এখানে কাগজে আমি তুলে নিয়ে এসেছি কোশ্চেনটা। প্রথমেই ওপেনিং ব্যালেন্স ছিল। তোমরা জানো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করার সময় আমরা ওপেনিং এবং ক্লোজিং কোনো ব্যালেন্সকেই আমরা আনি না। ঠিক আছে, সেটা আমরা আগের ক্লাসে এই নিয়মটা আমাদের জানা হয়ে গেছে। এবার দেখো, সবার আগে কোন সাইডটা করি? সবার আগে ধরো ইনকাম সাইডটা করি। তবে ইনকাম সাইডটার জন্য আমরা কোশ্চেনের রিসিভ সাইডটার দিকে নজর রাখি সবার আগে। তো রিসিভ সাইডে দেখো কি আছে। সবার আগে আছে মেম্বার সাবস্ক্রিপশন। তখন মেম্বার সাবস্ক্রিপশন কত আছে? 2,50,000। লিখি প্রথমে মেম্বার্স সাবস্ক্রিপশন। আমি একটু ছোট করে লিখছি। মেম্বার সাবস্ক্রিপশন একটা ইনার কলামের মতো আমি ইমাজিন করে নিচ্ছি। এখানে ইনার কলাম আছে, এখানে লিখছি আমি 2 লাখ, কত ছিল অ্যামাউন্টটা? 2,50,000 লিখে নিলাম। 2,50,000। ঠিক আছে, মেম্বার সাবস্ক্রিপশন 2,50,000 ইনার কলামে লিখে নিলাম। কেন ইনার কলামে লিখলাম? কেননা আজকে এটার সাথে কিছু এডিশনাল ইনফরমেশন আছে। প্রথম এডিশনাল ইনফরমেশনটা আমরা বোর্ডে লিখেছিলাম। কি লিখেছিলাম? যে দেখো, সাবস্ক্রিপশন রিসিভেবল ছিল 28,000, এবং একটা ওপেনিং সাবস্ক্রিপশন ডিউ, একটা ওপেনিং সাবস্ক্রিপশন ছিল। আমি এখানে
একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের কোশ্চেনে থাকবে, দেখবে একটা ওপেনিং সাবস্ক্রিপশন ছিল। এই ওপেনিং সাবস্ক্রিপশনে যে অ্যামাউন্টটার কথা বলা ছিল সেটা ছিল কত, 28,000, এবং সেটার পাশে কি ছিল, লেখা ছিল সাবস্ক্রিপশন রিসিভেবল। এটা ছিল আমার ওপেনিং ডেটে, এবং পাশাপাশি ক্লোজিং ডেটে, দ্যাট ইজ 31/3/2020 তে একটা এডিশনাল ইনফরমেশন রূপে আমাকে বলা হয়েছিল যে সাবস্ক্রিপশন ডিউ অন March 31st, 2020 ওয়ার ₹42,000। তবে আমাদের এখানে দুইটা অ্যামাউন্টের কাজ আছে আমাদের। একটা ছিল ওপেনিং সাবস্ক্রিপশন, যেটা এডিশনাল ইনফরমেশন রূপে দেওয়া ছিল, এবং আরেকটা এডিশনাল ইনফরমেশন রূপে দেওয়া ছিল যে আমাদের ক্লোজিং সাবস্ক্রিপশন ছিল আমাদের কত, মানে ক্লোজিং সাবস্ক্রিপশন রিসিভেবল কত ছিল, 42,000, এটা ডিউ ছিল। এখন প্রিন্সিপালটা লক্ষ্য করো, আমরা প্রথমে কি করব, অ্যাড করব। কি অ্যাড করব, এ বছর এই কারেন্ট ইয়ার যেটা আমার ডিউ ছিল, যেটা আমাদের ইয়ার এন্ড ডেটে লেখা ছিল এডিশনাল ইনফরমেশনে, যে আমাদের লেখা ছিল যে সাবস্ক্রিপশন ডিউ অন March 31st, 2020 ইজ ₹42,000। এই অ্যামাউন্টে এনে আমরা অ্যাড করে দেব। কি লিখব, আউটস্ট্যান্ডিং ডিউ 42,000, সেটা আমরা যোগ করে দেব। তবে হবে কত, 2,92,000। এটাও ইনার কলামে রাখবো, এবং লেস করে দেব যেটা ওপেনিং এ ছিল, ওপেনিং ডেটে যেটা সাবস্ক্রিপশন ছিল, সাবস্ক্রিপশন রিসিভেবল ওপেনিং ডেটে কত ছিল, 28,000 ছিল, সেটা আমরা লেস করব আউটস্ট্যান্ডিং লিখে, লিখব কি ওপেনিং, লেস করব কত, 28,000। তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটর নিয়ে বসেছো, বিয়োগ করে দাও, 2,64,000। ঠিক আছে, 2,64,000। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে জায়গাটা নিলাম। এবার দেখো নেক্সট কি আইটেম আছে আমাদের, কোশ্চেনটা দেখো। কোশ্চেনের মধ্যে আমাদের নেক্সট আইটেম আছে মেম্বার সাবস্ক্রিপশন ফি। মেম্বার সাবস্ক্রিপশন ফি কত আছে, 15,000। তবে আমরা লিখে নিই, বাই মেম্বার্স সাবস্ক্রিপশন ফি, অ্যামাউন্টের ঘরে লিখে দিচ্ছি 15,000। নেক্সট দেখো কি আছে, নেক্সট কি আইটেম আছে দেখো, সেল অফ ওল্ড স্পোর্টস মেটেরিয়াল। সেল অফ ওল্ড স্পোর্টস মেটেরিয়াল লিখে নাও, সেল অফ ওল্ড স্পোর্টস মেটেরিয়ালস 2,500। এই সেল অফ ওল্ড স্পোর্টস মেটেরিয়াল ইজ ওয়ান কাইন্ড অফ ইনকাম, এর জন্য আমরা এটা ইনকাম সাইডে লিখলাম। এবার দেখো নেক্সট আইটেমটা কি আছে, সাবস্ক্রিপশন ফর হায়ার অফ, এটা কি আছে, হায়ার অফ গ্রাউন্ড 28,000 লিখে নাও। হায়ার অফ গ্রাউন্ড, গ্রাউন্ড হায়ার করার ফলে আমার ইনকাম হয়েছে। হায়ার অফ গ্রাউন্ড অ্যামাউন্টটা কত ছিল, 28,000 লিখে নাও, বাস। এবার দেখো নেক্সট কি আছে, সাবস্ক্রিপশন ফর টুর্নামেন্ট। আচ্ছা, সাবস্ক্রিপশন ফর টুর্নামেন্ট, এডিশনাল ইনফরমেশনের প্রথম যেই কথাটা তোমাদের বলা ছিল, তোমরা, আমি বোর্ডে লিখেছিলাম, তোমাদের হয়তোবা খাতায় তোলাও আছে, যে ডোনেশন এন্ড সাবস্ক্রিপশন অন অ্যাকাউন্ট অফ টুর্নামেন্ট আর টু বি কেপ্ট রিজার্ভ ফর এ পার্মানেন্ট পেভিলিয়ন। একটা পার্মানেন্ট পেভিলিয়ন করা হবে বলে আমার ডোনেশন এবং সাবস্ক্রিপশনটাকে আমার স্পেসিফিক করে দেওয়া হয়েছে, এবং স্পেসিফিক করে দেওয়ার অর্থই হলো কি, এটা ক্যাপিটাল ইন নেচার। তবে এটা এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আসবে না। তবে কোন আইটেমটা আসছে না, সাবস্ক্রিপশন ফর টুর্নামেন্ট, এই আইটেমটা আসছে না, বিকজ আমাদের এডিশনাল ইনফরমেশনে বলা আছে ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ স্পেসিফিক আইটেম, এবং স্পেসিফিক আইটেম মানেই সেটা আমার ব্যালেন্স শিটের আইটেম। নেক্সট দেখো, লাইফ মেম্বারশিপ ফি রিসিপ্ট সাইডে আছে। লাইফ মেম্বারশিপ ফিটাও আসবে না। কেন আসবে না, সেটা আমাদের
আগের ক্লাসগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখে তোমাদের মনে থাকে, তবে লাইফ মেম্বারশিপ ফি একবারই একজন মেম্বার দিয়ে থাকে, এবং যেহেতু এটা রেকারিং ইন নেচার না, এর জন্য ইট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল ইন নেচার, এবং সেটা আবার আমাদের কোথায় বসবে? ব্যালেন্স শিটে বসবে। তবে এটা এখানে আসবে না। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ইজ লাইক প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। একটা প্রফিট সিকিং অর্গানাইজেশন যেটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করে, একটা নন প্রফিট সিকিং অর্গানাইজেশন সেখানে কি করে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে, বাট দেয়ার নেচার আর সিমিলার। এখানে এই অ্যাকাউন্টের নেচারটা সিমিলার, এর জন্য এখানে আসবে না ক্যাপিটাল ইন নেচার আইটেমগুলো, যেমন লাইফ মেম্বারশিপ ফিটা এখানে আসবে না। লাস্ট দেখো কি আছে, রিসিপ্ট সাইডে আছে ডোনেশন। ডোনেশনটা আসবে না। আমি প্রথম ওই যে এডিশনাল ইনফরমেশনটা ছিল ওর রেফারেন্সই বলছি, বারবার বলছি যে ডোনেশন এন্ড সাবস্ক্রিপশনকে তারা স্পেসিফিক ভাবে রিজার্ভ করে রাখতে বলেছে। কেন বলেছে? যে একটা পার্মানেন্ট প্যাভিলিয়ন করা হবে, তার জন্য এটা স্পেসিফিক ইন নেচার হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি আছে দেখো। তবে আমাদের তো এখানে আর ইনকাম সাইডে তো আর কিছু বসছে না। রিসিপ্ট সাইডে যে আইটেমগুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি। তবে এবার দেখো আমাদের পেমেন্ট সাইডে, পেমেন্ট সাইডের আইটেমগুলো কোথায় বসে? সাধারণত এক্সপেন্ডিচার সাইডে বসে। আমি এই জায়গাটা এখনো যোগ করছি না। কেন যোগ করছি না? আগে এখানে আইটেমগুলো লিখে নেই, তারপরে আমরা বের করব যে আমাদের সারপ্লাস হবে না ডেফিসিট হবে। সেটা তো আগে বোঝা যায় না, অঙ্কটা করার পরে বুঝবো যে আমাদের কি ইনকাম ওভার এক্সপেন্ডিচার হবে, ইনকাম ওভার এক্সপেন্ডিচার দ্যাট ইজ মাই সারপ্লাস, এটা কি আমার সারপ্লাস হবে, না এক্সপেন্ডিচার ওভার ইনকাম হবে, যেটা আমাদের ডেফিসিট হিসেবে ট্রিট হবে। এর জন্য আমরা আগে এক্সপেন্ডিচার সাইডের আইটেমগুলো বসিয়ে নিই। খুব মাইনুটলি দেখবে, কেননা এক্সপেন্ডিচারের আইটেমগুলোর সাথে সবচেয়ে বেশি তোমাদের এডিশনাল ইনফরমেশন জড়িত আছে। ঠিক আছে, প্রথম আইটেমটা দেখো। এবার পেমেন্ট সাইডটা লক্ষ্য রাখবে। কোশ্চেনটা যখন আমি তুলেছিলাম বোর্ডে, আশা করি তোমাদের খাতাতেও তোলা আছে, তোমরা পেমেন্ট সাইডটা প্রথমে লক্ষ্য করো। পেমেন্ট সাইডটা দেখো, প্রথমেই আছে ব্যালেন্স সিডি ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট আমার প্রয়োজন নেই এখানে। আমি ওপেনিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স কোনোটাকেই এখানে আমি প্রাধান্য দেব না, সাধারণত ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা করার সময়। ঠিক আছে, নেক্সট আইটেম দেখো কি আছে, আপকিপ অফ ফিল্ড এন্ড প্যাভিলিয়ন, মানে ইটস রানিং এক্সপেন্সেস। রানিং এক্সপেন্সেস মানে কি? একটা ফিল্ড এবং প্যাভিলিয়ন, মানে মাঠ এবং প্যাভিলিয়নটাকে সবসময় চালু রাখার জন্য, এটাকে সুন্দর রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, সাধারণ রিপেয়ার মেইনটেনেন্স করার জন্য যে খরচাটা হয় সারা বছর, এটাকে আমরা আপকিপ ফি বলতে পারি। এই আপকিপ অফ ফিল্ড এন্ড প্যাভিলিয়ন কত আছে? 1,15,000। তবে এটা আমার রেভিনিউ আইটেমের এক্সপেন্ডিচার এক্সপেন্সেস, তবে এটাকে আমরা এক্সপেন্ডিচার সাইডে প্রথম আইটেম হিসেবে আনছি। দেখো, টু upkeep of field and pavilion, field and pavilion কত আছে? 1,15,000। অ্যামাউন্টটা 1,15,000 লিখে নিলাম, 1,15,000 অ্যামাউন্ট। এবার দেখো নেক্সট আইটেম কি আছে, টুর্নামেন্ট এক্সপেন্সেস। অ্যাগেইন টুর্নামেন্ট এক্সপেন্সেস আমরা আনবো না, কেননা টুর্নামেন্ট এক্সপেন্সেসটা আমরা পরে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এবার দেখো কি আছে, রেটস এন্ড ইন্স্যুরেন্স। রেটস এন্ড ইন্স্যুরেন্স কত আছে? 10,000 লিখে ফেলো। টু রেটস এন্ড ইন্স্যুরেন্স কত আছে? অ্যামাউন্টটা 10,000 লিখে ফেলো। নেক্সট দেখো কি আছে আইটেম। নেক্সট আইটেম আছে টেলিফোন। টেলিফোন, এখানে টেলিফোন মানে টেলিফোন চার্জেস। টেলিফোন চার্জেস আছে 3,500 লিখে ফেলো। $3,500। নেক্সট দেখো কি আছে, টেলিফোন চার্জেসের পরে নেক্সট কি আছে দেখো আইটেম, পোস্টেজ এন্ড কুরিয়ার 4,000 লিখে ফেলো। পোস্টেজ এন্ড কুরিয়ার 4,000 কত আছে? 4,000, একদম কারেক্ট 4,000ই আছে। নেক্সট আইটেম দেখো কি আছে। নেক্সট আইটেম আছে কোথায় গেল রে? পোস্টেজ এন্ড কুরিয়ার 4,000 লিখলাম। প্রিন্টিং এন্ড স্টেশনারি, তবে লিখে নেই প্রিন্টিং এন্ড স্টেশনারি। এই প্রিন্টিং এন্ড স্টেশনারিটার সাথে অনেক আইটেম আছে। প্রিন্টিং এন্ড স্টেশনারি, এখন আমি এই প্রিন্টিং এন্ড স্টেশনারি লিখে ইনার কলাম ইমাজিন করে আমি এখানে লিখবো। ঠিক আছে, তবে দেখো আমাদের রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে প্রিন্টিং এন্ড স্টেশনারি কত আছে? 26,000 আছে, লিখে নেই 26,000।
এবার এর সাথে কিছু এডিশনাল ইনফরমেশন আমরা পেয়েছিলাম। এবার এডিশনাল ইনফরমেশন আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি কি কি পেয়েছিলাম। সবার আগে দেখো অ্যাসেটস এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মানে আমি যে বিগিনিং ডেটটা দিয়ে ওপেনিং ডেটটা দিয়ে আমি কিছু অ্যাসেট লিখেছিলাম। তার মধ্যে আমরা প্রথমে পেয়েছিলাম প্রিন্টিং এন্ড স্টেশনারি 11,000, ওপেনিং ডেটের প্রিন্টিং এন্ড স্টেশনারি পেয়েছিলাম আমরা, ঠিক আছে। এবার এটা হলো ক্লোজিং ডেটের উইদিন দ্য ইয়ার, আমি কত উইদিন দ্য ইয়ার আমার কত প্রিন্টিং এন্ড স্টেশনারি বাবদ খরচ হয়েছে সারা বছর 26,000। ওপেনিং এ কত ছিল, ওপেনিং এ ছিল 11,000। তবে সবার আগে এনে ওপেনিং এরটা অ্যাড দিয়ে দাও, যোগ করে দাও, ওপেনিং ব্যালেন্স লিখে যোগ দিয়ে দাও 11,000, রাখলাম 37,000। এবার দেখো আরেকটা এডিশনাল ইনফরমেশন ছিল, সেটা কি ছিল যে 50% of sports material will be write off and 30% of printing and stationery will be write off। তবে 30% যদি রাইট অফ হয়, এটা এই যে অ্যামাউন্টটা, এই যে 37,000 যে অ্যামাউন্টটা আছে তার থেকে বলা হয়েছে কি 30% রাইট অফ করার জন্য। তবে রিমেনিং থাকবে কত, 70% রিমেনিং থাকবে। তবে এই 70% will be treated as closing balance of printing and stationery, এবং এর এফেক্টটা কোথায় বসবে, এর এফেক্টটা বসবে ব্যালেন্স শিটে, এবং যে 30% থাকবে সেটা আমাদের এক্সপেন্ডিচার সাইডে বসবে। তবে আমরা বের করে নিতে হবে যে 37,000 এর 30% কত, বের করে নাও, ক্যালকুলেটরে করে নাও, আমিও ক্যালকুলেটরে করে নিচ্ছি। 37,000 ইন্টু 30%, তবে 11,100 আমার রাইট অফ হবে। তবে রিমেনিং আমার এখানে থাকবে কত, কি বলে লিখবো সেটা, ক্লোজিং ব্যালেন্স বলে লিখবো। $25,900 আমরা বিয়োগ দিয়ে দেব। এটা থেকে 37,000 থেকে 25,900 আমরা বিয়োগ করে দেব, যেটা হবে, আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে, 70% অফ 37,000। এটা বোঝার জন্য আমি তোমাদের এখানে লিখে দিলাম 70% অফ 37,000। দ্যাট ইমপ্লাইজ, এটা ইমপ্লাই কি করে, যে এই 70% আমার ব্যালেন্স শিটের আইটেম এবং 30% আমার কিসের আইটেম, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের আইটেম, ঠিক আছে। এবার দেখো প্রিন্টিং এন্ড স্টেশনারি আমাদের কমপ্লিট। আর দেখো নেক্সট কি আইটেম আছে, দেখো মিসেলেনিয়াস এক্সপেন্সেস আছে 4,400, লিখে ফেলো মিসেলেনিয়াস এক্সপেন্সেস 4,400। বোর্ড কি এখান পর্যন্ত দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ আশা করি। আর কতটুকু, এতটুকু আসা যাবে, এতটুকু পর্যন্ত আসা যাবে। আমি এখানে একটা লাইন করে দিচ্ছি, দেখা যাচ্ছে এই লাইনটা পর্যন্ত আমরা লিখতে পারবো স্ক্রিনে, এর থেকে বেশি আসে না। তারপরে যদি আমাদের জায়গার প্রয়োজন হয় আমরা এই প্রথম আইটেমটা মুছে দেবো। তোমরা আপকিপ অফ ফিল্ড এন্ড প্যাভিলিয়ন এটা লিখে নাও। আচ্ছা দেখো নেক্সট কি আইটেম আছে, মিসেলেনিয়াস এক্সপেন্সেস তো লিখে নিলাম 4,400। সেক্রেটারিজ অনারেরিয়াম, সেক্রেটারি অনারেরিয়াম আমাদের দিতে হবে, ইটস ওয়ান কাইন্ড অফ এক্সপেন্সেস। তবে লিখে নিচ্ছি সেক্রেটারিজ অনারেরিয়াম কত টাকা আছে, 30,000, লিখে নিলাম 30,000। ওকে, তবে এখান পর্যন্ত তোমরা 30,000 পর্যন্ত এটা তোমাদের লাস্ট তোমরা আইটেম দেখতে পাচ্ছ। এখন তো আর স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ না, তাই আমি উপরের এই আইটেমটা মুছে এখানে লিখে দিচ্ছি। একটু অ্যাডজাস্ট করে নাও, কি আর করবে, বোর্ডটা ছোট হওয়ার কারণে। আর আমাদের অ্যাকাউন্টেন্সির অঙ্কগুলোও তো বড় হয়, ছোট বোর্ডে তো এটা সবটা আসে না। এবার দেখো কি আছে, সেক্রেটারিজ অনারেরিয়াম আমি তো লাস্ট আইটেমটা লিখে নিয়েছি। এবার দেখো কি আছে, গ্রাস সিডস 2,600, লিখে নাও, ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপেন্সেস। আমি উপরে লিখছি
তোমরা উপরে লিখবে না, তোমরা তোমাদের খাতার মধ্যে যেহেতু করছো তোমরা এর পরের আইটেমই গ্রাস সিডস লিখবে, দেখবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে এখানে সেক্রেটারি অনারের পরে আমার এখানে জায়গা নেই, তাই আমি এখানে লিখছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখে যাবে। ওকে, গ্রাস সিডস দেখো কত আছে, 2600 লিখে নিলাম, 2600। নেক্সট দেখো কি আছে, ইনভেস্টমেন্ট আছে 6 লাখ। ইনভেস্টমেন্ট 6 লাখ আমার কোনো প্রয়োজন নেই, কেন ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, এটা আমাদের একটা অ্যাসেট এবং এটা আমি ইনভেস্ট করেছি, এটা আমার ব্যালেন্স শিটের আইটেম, এটা তোমাদের আগের ফরম্যাট অনুযায়ী তোমরা জানো। নেক্সট দেখো কি আছে, পারচেজ অফ স্পোর্টস মেটেরিয়াল, এটা আমার ইম্পর্টেন্স। পারচেজ অফ স্পোর্টস মেটেরিয়ালের সাথে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে। আমি টেলিফোন চার্জেসটা মুছে দিচ্ছি জায়গার জন্য, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি একটু, লাস্টে দিয়ে করার সময় আমি যোগ বিয়োগ করার সময় আমি আইটেমগুলোকে আরেকবার মুখে বলে দেব, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আমি করি টু, আমার কি আছে, পারচেজ অফ স্পোর্টস মেটেরিয়াল, আমি লিখি শুধু স্পোর্টস মেটেরিয়াল। এখানে ইনার কলাম ইমাজিন করে এখানে আমি লিখছি কত আইটেম, টাকাটা কত আছে, 68,000 আছে আমার, লিখে দাও 68,000। ওকে, এর সাথে দেখো কি কি এডিশনাল ইনফরমেশন ছিল। প্রথম এডিশনাল ইনফরমেশন ছিল অ্যাসেট, যেই ওপেনিং ডেটে যে অ্যাসেট গুলো আমরা লিখেছিলাম তার মধ্যে দেখো স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল বলে একটা আইটেম ছিল 85,000। কোশ্চেনটা যখন লিখেছিলাম, এডিশনাল ইনফরমেশন যখন দিয়েছিলাম, 5টা এডিশনাল ইনফরমেশনের মধ্যে 5টা আইটেম লিখেছিলাম, তার মধ্যে দেখো 3 নাম্বার আইটেমটা ছিল স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল 85,000। স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল দ্যাট ইজ ওপেনিং স্টক, তখন এটা কি হবে, অ্যাড হবে। এটার একটা নিয়ম আছে, ওপেনিং স্টক প্লাস পারচেজ লেস ক্লোজিং স্টক। তবে এখানে পারচেজ আছে, পারচেজ অফ স্পোর্টস মেটেরিয়াল 68,000 আছে, এখন ওপেনিং স্টকটা অ্যাড করে দিচ্ছি। ওপেনিং স্টক কত ছিল, 85,000 দাও, 85,000 অ্যাড করে দাও, কত আসছে দেখো, 1,53,000। 1,53,000। এবার দেখো আরেকটা এডিশনাল ইনফরমেশন ছিল, আমরা যখন নিচে লিখেছিলাম রাইট অফ 50% অফ স্পোর্টস মেটেরিয়াল, এই রাইট অফ এর ব্যাপারটা যখন ছিল আমি সেটাকে 100 টাকা দিয়ে একটা উদাহরণ দিয়েও বুঝিয়েছিলাম যে এই স্পোর্টস মেটেরিয়াল যেটা আমার এখন টোটাল আছে 1,53,000, এর সম্বন্ধে বলা হয়েছে যে 50% তুমি রাইট অফ করে দাও, দ্যাট ইজ 50% তুমি এক্সপেন্ডিচার হিসাবে লিখতে পারো, আর 50% কি হবে, আর 50% ব্যালেন্স শিটে শো হবে, ঠিক আছে? আর 50% ব্যালেন্স শিটে শো হবে। এবার আমি লেস করে দিচ্ছি, লেস কি লিখবো এখানে, ক্লোজিং স্টক বলে লিখবো, ঠিক আছে? তবে ইজি, আমি এখানে লিখে দিচ্ছি 50% অফ 1,53,000। ওকে, এবার দেখো 50% অফ 1,53,000 আমি করে নেই 76,500। 76,500, তবে 76,500 হলে আর আউটারে কত কলামে কত যাবে, 76,500 যাবে। দেখো তো আমাদের আর কোনো আইটেম বাকি আছে কিনা। লাস্ট আইটেম আছে ব্যালেন্স সিডি, সেটা আমাদের লাগবে না, কেন ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স সেটা আমরা আনছি না। এবার দেখো এই হলো আমাদের ইনকাম সাইডের আইটেমগুলো আছে, এটা এক্সপেন্ডিচার সাইডের আইটেমগুলো আমি লিখে নিচ্ছি কি কি ছিল। আমরা তো এখানে কিছু আইটেম মুছে দিয়েছি, আচ্ছা যাই হোক, আমি আইটেমগুলোকে শুধু ফিগারগুলোকে আমি লিখছি, আইটেমগুলো তো তোমরা খাতার মধ্যে তুলে নিয়েছো, আমি ফিগারগুলোকে লিখছি। প্রথমে ছিল কি, আমি আবার একটু দেখে দিচ্ছি, আপকিপ অফ ফিল্ড অ্যান্ড পেভিলিয়ন ছিল 1,15,000। আচ্ছা কি করবো বলো তো, যেহেতু জায়গার অভাব আছে আমি এখানে লিখে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি, ছোট বোর্ড হওয়াতে বড় অঙ্ক করতে অসুবিধা হয়। দেখো আমি শুধু এখন আইটেমগুলো লিখবো, আইটেমগুলো লিখবি, প্রথমেই ছিল 1,15,000, শুধু আইটেমগুলো লিখবো, আর কিছু লিখবো না। এটা কি ছিল, আপকিপ, আপকিপ শুধু লিখলাম তোমাদের বোঝার জন্য, যে আপকিপ অফ ফিল্ড এন্ড পেভিলিয়ন ছিল। তারপর দেখো রেট এন্ড ইন্স্যুরেন্স ছিল 10,000, রেট এন্ড ইন্স্যুরেন্স আমি শুধু আইটেমগুলো লিখবো 10,000। নেক্সট দেখো কি ছিল, নেক্সট ছিল টেলিফোন, আমি শুধু টি লিখলাম, টেলিফোন তোমাদের বোঝার জন্য। টেলিফোন কত ছিল রে বাবা, টেলিফোন ছিল 3,500। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে পোস্টেজ এন্ড কুরিয়ার, পোস্টেজ এন্ড কুরিয়ার কত আছে, 4,000।
কোশ্চেন দেখে দেখে আমি শুধু এটা বসিয়ে দিচ্ছি। নেক্সট দেখো কি আছে, আমাদের ছিল পোস্টেজ অ্যান্ড কুরিয়ার, না পোস্টেজ অ্যান্ড কুরিয়ার তো হ্যাঁ, তারপর ছিল প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। এটার আইটেমটা কত ছিল? এটার আইটেমটা ছিল 11,100। ওকে, নেক্সট দেখো কত ছিল। নেক্সট প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির পরে কি ছিল? স্টেশনারি কনজিউমড। স্টেশনারি কনজিউম যেটা আমরা বলি মিসেলেনিয়াস এক্সপেন্সেস, মিসেলেনিয়াস এক্সপেন্সেস, সেটা হলো 4,400। নেক্সট আইটেম সেক্রেটারি অনারিয়াম 30,000। নেক্সট গ্রাস সিড 2,600। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে স্পোর্টস মেটেরিয়াল কনজিউম। এখন যেটা আমরা স্পোর্টস মেটেরিয়ালের হিসাবটা বের করলাম, কত বের করেছিলাম? 76,500 মনে হয়, 76,000, আমার ক্যালকুলেটরে 500, 76,500। ওকে, এবার দেখো কয়টা আইটেম হলো? 3, 3, 6, 3, 9। আমাদের এখানে কয়টা আইটেম আছে কোশ্চেনে? একদম ঠিক আছে। এবার আমি যোগ করব, দেখব কোন সাইড বেশি হচ্ছে। তোমরাও করে নাও একটু। দেখো এখানে আছে কত? 2,64,000, 2,64,000 প্লাস 15,000 প্লাস 2,500 প্লাস 28,000, আমার কত হচ্ছে? 3,09,500। এখানে আমার আসছে কত? 3,09,500। এবার এদিকটা দেখি, বিয়োগ করে দেই, বিয়োগ করে দেখি কত আসছে। প্রথমে আসছে 1,15,000, তারপরে আসছে 10,000, তারপরে আসছে 3,500, তারপরে আসছে 4,000, তারপরে 11,100, তারপর 4,400, দেন 30,000, দেন 2,600, and lastly 76,500। আমার আসছে কত? 52,400। এটা আমার কি অ্যামাউন্ট বলো তো? এটা আমার হলো সারপ্লাস। এটাকে আমরা কি লিখতে পারি? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। 52,400, এটা আমার সারপ্লাস অ্যামাউন্ট পেয়ে গেলাম। এখন দেখো আমাদের কিন্তু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন আমাদের একটা ব্যালেন্স শিট করতে বলা হয়েছে। এখন ব্যালেন্স শিটটা কিভাবে করবো? আমাদের তো এখানে কোনো কি বলে, আমাদের কোশ্চেনের কোনো জায়গাতে তো কোনো আমাদের ক্যাপিটাল ফান্ড পাইনি। এর জন্য আমরা দ্রুত আজকে শিখে নেব কিভাবে ওপেনিং ব্যালেন্স শিট করতে হয়। ঠিক আছে, তোমরা, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। দেখো দ্রুত করে নিই, সময় খুব কম আছে। ফাইভ মিনিটসের মধ্যে হয়ে যাবে। শুধু ওপেনিং ব্যালেন্স শিটটা করব। দেখো ওপেনিং ব্যালেন্স শিট, এর থেকে আমরা কি বের করব? ক্যাপিটাল ফান্ডটা বের করব। ক্যাপিটাল ফান্ড বের করার জন্য আমাদের বিশেষ কোনো আইটেমের প্রয়োজন হয় না। আমাদের কি, যেহেতু ওপেনিং ব্যালেন্স শিট, আমাদের শুধু ওপেনিং এর আইটেমগুলোকেই প্রয়োজন হবে, যেটা আমাদের এডিশনাল ইনফরমেশনে ছিল। এবার দেখো যেভাবে ব্যালেন্স শিট তৈরি করতে হয় সেভাবেই করব। এদিকে লিখবো কি? অ্যাসেটস, এদিকে লিখবো কি? লায়াবিলিটিস। লিখে নিলাম অ্যাসেটস লায়াবিলিটিস। এবার দেখো লায়াবিলিটিস এর প্রথম আইটেমটাই ছিল ব্যাংক ওভারড্রাফট। এটা কোথায় পাবে? এটা তুমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। এটা তুমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। না সরি, কি বলছি, রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টের পেমেন্ট সাইডের প্রথম আইটেমটাই ছিল ব্যাংক ওভারড্রাফট। দেখে নাও ব্যাংক ওভারড্রাফটের আইটেমটা কত ছিল? 16,000। ওকে, 16,000। এবার শুধুমাত্র, আর তো এখানে কিছু নেই, এখানে আমাদের যাই বেরোবে এটা বেরোবে। এটা আমি লিখে দিচ্ছি ক্যাপিটাল ফান্ড, এবং এটা হবে ব্যালেন্সিং ফিগার।
এবার অ্যাসেট সাইডের ওপেনিং এর যা যা আইটেমগুলি ছিল আমরা শুধু সেইগুলোকেই লিখে দেবো, আর কিছু লিখবো না। এবার দেখো ওপেনিং এর আইটেমগুলো কি ছিল। সর্বপ্রথম ছিল ক্যাশ ইন হ্যান্ড, কত ছিল 18,000। কোশ্চেনটার দিকে লক্ষ্য রাখবে, কোশ্চেনটার মধ্যে আছে। নেক্সট কি আইটেম ছিল, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত ছিল 28,000। শুধু ওপেনিং এর আইটেম গুলো আনবো, বারবার বলছি অন্য কোনো আইটেম আনবো না। নেক্সট ছিল স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল, স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল কত ছিল দেখো 85,000 ছিল। এটা আমার এডিশনাল ইনফরমেশন। আমি যখন এডিশনাল ইনফরমেশন গুলো লিখেছিলাম তার মধ্যে যে প্রথম 5টা আইটেম লিখেছিলাম সেই 5টা আইটেম গুলোই শুধু আমরা এখানে বসাবো। আর ব্যাংক ওভারড্রাফট সেটা আমাদের কোথা থেকে নিয়েছি, রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টের পেমেন্ট সাইডের প্রথম অ্যামাউন্টটা নিয়েছিলাম, যেটা তোমাদের কোশ্চেন আছে। দেখো স্টক অফ স্পোর্টস মেটেরিয়াল 85,000। তারপরে কি আছে, প্রিন্টিং এন্ড স্টেশনারি, প্রিন্টিং এন্ড স্টেশনারি কত ছিল, প্রিন্টিং এন্ড 11,000 ছিল। এবার দেখো লাস্টলি লাস্ট আইটেম কি আছে, একটা গ্রাউন্ড কিনেছিল, হ্যাঁ প্লে গ্রাউন্ড, একটা প্লে গ্রাউন্ড আমার অ্যাসেট ছিল, কত ছিল 5 লাখ। এবার সবটা এই সাইডে যেহেতু অ্যামাউন্ট আইটেম বেশি, এই সাইডে আইটেমটা কম, তবে আমরা আগে এই জায়গাটা যোগ দিয়ে নিই, খুব দ্রুত যোগ দিয়ে নাও। কি আছে 5 লাখ প্লাস 11,000 প্লাস 85,000 প্লাস 28,000 প্লাস 18,000। ওকে, দেখো টোটাল আসছে কত 6,42,000। দেখতে পাচ্ছ 6,42,000। এখানে কত এসেছে 6,42,000। এখানে আমাদের 5টা আইটেমের, এখানে শুধু একটা আইটেমই আছে, কি আছে ব্যাংক ওভারড্রাফট। তবে এখানে আইটেম বেশি আছে, এটা আমরা বিয়োগ করে দেব, তবে তো ব্যালেন্সিং ফিগার এখানে আইটেমটা চলে আসবে। তবে এখান থেকে বিয়োগ করে দিচ্ছি আমরা 16,000, থাকলো কত 6,26,000। ওকে, তবে এই দুই দিকে আমাদের টোটাল কত হবে 6,42,000। ওকে, আর এখানে আমার কত আসছে ক্যাপিটাল ফান্ড 6,26,000। ঠিক আছে, এবার দেখো ক্যাপিটাল ফান্ডকে আমি সেদিন বলেছিলাম এটাকে জেনারেল ফান্ডও বলা হয়। তোমরা যেটা ভাবো যেমন খুশি লিখতে পারো, ক্যাপিটাল ফান্ডও লিখতে পারো, জেনারেল ফান্ডও লিখতে পারো। এই হলো ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করার পদ্ধতি। কোনো ধরনের মানে কঠিন কোনো ব্যাপার না, এটাই ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করার পদ্ধতি। লাস্টে একটু সময় কম থাকার কারণে দ্রুত করে নিয়েছি ব্যাপারটা। আশা করি তোমরা ধরতে পেরেছো, যেহেতু আগের ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। আজকের ক্লাসটাও মানে যেহেতু একটা কোশ্চেন করেছি, কোশ্চেন করে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অঙ্ক কিভাবে এডিশনাল ইনফরমেশনের সাথে করতে হয় সেটা জেনেছি, এবং ওপেনিং ব্যালেন্স শিট কিভাবে করতে হয় জানলাম। এখন এই অঙ্কটার একটা জিনিস বাকি আছে, সেটা হলো ক্লোজিং ব্যালেন্স শিট। সেটা আমরা সামনের ক্লাসে করব, যেহেতু আজকে সময় সমাপ্ত হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। নমস্কার।